হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রার 3 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত ম্যাথামেটিক্সের কোশ্চেনের আনসারগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। 3 নম্বর সেটের স্কুলটা হচ্ছে তোমার শ্রীরামপুর গার্লস হাই স্কুল। পেজ হচ্ছে তোমার 138 এবং 139, এই দুটো পেজের মধ্যে এই স্কুলের অঙ্কগুলো আছে। এক দাগের কোশ্চেন যেটা বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তরটি লেখো। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবেন। এক নম্বর কোশ্চেন, প্রথম যে কোশ্চেনটা বলেছে যে একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক যতগুলি বিন্দুতে ছেদ করতে পারে তা হলো। অ্যান্সার হবে অপশন সি, 3টি। ঠিক আছে, যে একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক যতগুলি বিন্দুতে ছেদ করতে পারে সেটা হচ্ছে তোমার 3টি। ঠিক আছে, যেমন এটা একটা সরলরেখাংশ, এটা একটা সরলরেখাংশ, এটা একটা সরলরেখাংশ, সর্বাধিক কত বিন্দু ছেদ করতে পারে? 3টি বিন্দুতে ছেদ করতে পারে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেন বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে +20 এর বিপরীত সংখ্যা থেকে, বলছে +20 এর বিপরীত সংখ্যা থেকে +13 এর বিপরীত সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে। অর্থাৎ যে +20 থেকে +20 এর বিপরীত সংখ্যা এবং থেকে +13 এর বিপরীত সংখ্যা বিয়োগ করতে বলেছে। তো যে +20 এর বিপরীত সংখ্যা -+13 এর বিপরীত সংখ্যা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, কী বের করতে বলেছে যে +20 এর বিপরীত সংখ্যা -+13 এর বিপরীত সংখ্যা। তো +20 এর বিপরীত সংখ্যাটা কি? বিপরীত সংখ্যা হচ্ছে কোনো সংখ্যার বিপরীত সংখ্যা যদি বের করতে বলে সেই সংখ্যাটার সাইনটা চেঞ্জ হয়ে গেলে তার বিপরীত সংখ্যা পেয়ে যাব। তো এখানে +20 আছে, তো +20 বিপরীত সংখ্যা কী যাবে তোমার? -20। ঠিক আছে, তারপরে মাইনাস আছে থাকলো, কারণ বিয়োগ করতে বলেছে। আর +13 এর বিপরীত সংখ্যা, তো +13 এর বিপরীত সংখ্যা কী হবে? -13। ওকে, তাহলে -20। এবার আমরা একটা ফর্মুলা, তোমরা গুণের ক্ষেত্রে ফর্মুলা মনে রাখবে যে প্লাস প্লাসে তোমার কি হয়? প্লাস হয়। প্লাস মাইনাসে তোমার কি হবে? মাইনাস হবে। মাইনাস প্লাসে তোমার কি হবে? মাইনাস হবে। আর মাইনাস মাইনাসে কি হবে তোমার? প্লাস হবে। অর্থাৎ যদি একই রকম সাইন থাকলে তাদের গুণফলে কি হয়ে যাবে? ওই সাইনটাই মানে প্লাসই থাকবে, প্লাস হবে। একই রকম সাইনের গুণফল সবসময় প্লাস হবে, আর দুই রকম সাইনের গুণফল মাইনাস হবে। ঠিক আছে, তো প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে প্লাস মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস হয়। তো এখানে যেটা আছে দেখো, এখানে কি আছে? মাইনাস মাইনাস আছে। তো মাইনাস মাইনাসে গুণ করলে আমরা কি পাই? প্লাস পাই। তো মাইনাস মাইনাসে +13। এবার -20 +13। এবার দু রকম, এবার যোগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে যেহেতু দু রকম চিহ্ন আছে আর মাইনাস প্লাসে কি হয়? মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো বিয়োগ কোথা থেকে করতে হয়? বড় সংখ্যা থেকে বিয়োগ করতে হয়। তো 20 থেকে 13 বাদ দিলে কত হয়? 7। কিন্তু কিন্তু 20-র আগে যেটা থেকে বাদ দেবো তার আগের চিহ্নটা কি আছে? যেটা থেকে বাদ দিয়েছি তার আগের চিহ্নটা কি আছে তোমার? মাইনাস আছে, তার জন্য এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে অ্যান্সার হয়ে যাওয়ার কী হলো? তো অপশান এ -7। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তুটি হলো কি? অ্যান্সার হবে গোলক, কারণ গোলকের একটি মাত্র তল। ঠিক আছে, যেমন ফুটবল। তারপরে নেক্সট, প্রদত্ত কোনটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা? তার আগে আমি তোমাদের বলেছি যে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটা কি? শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটা কি? যেসব আবৃত দশমিক বিন্দুর পরে শুরু হয়, যেসব আবৃত দশমিক সংখ্যা দশমিক পরে শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলে। অর্থাৎ যেমন 0.3, 0.4, 0.5, 0.5 দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে আবৃত দশমিক সংখ্যা দশমিকের পরে শুরু হয়েছে। দেখো, দশমিকের পরে 3-এর আবৃত দশমিক সংখ্যা, দশমিকের পরে 4-এর আবৃত দশমিক সংখ্যা, দশমিকের পরে 5-এর আবৃত দশমিক সংখ্যা। অর্থাৎ যেসব আবৃত দশমিক সংখ্যার পরে শুরু হয় তাদেরকে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলে। তাহলে এখানে দেখো যে এগুলোর মধ্যে যে প্রথম যেটা আছে দেখো, এখানে কিন্তু দশমিকের পরে কিন্তু আবৃত দশমিক সংখ্যা শুরু হয়নি, তাহলে এক্ষেত্রে কি কিন্তু শুদ্ধ নয়। ঠিক আছে, এটাও 0.5,
0.5টা শুদ্ধ, কারণ দশমিক পরে আবৃত দশমিক সংখ্যা শুরু হয়েছে, বাকিগুলোতে কিন্তু দশমিক পরে শুরু হয়নি। তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অ্যান্সার হবে অপশন বি 0.5। 0.5 তার মাথায় আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে সংযোগ নিয়ম মেনে চলে। সংযোগ নিয়ম মেনে চলে সেটা হচ্ছে তোমার সংযোগ নিয়ম মেনে চলে অ্যান্সার হবে অপশন এ যোগ ও গুণ। যোগ ও গুণের ক্ষেত্রে সংযোগ নিয়মটা মান্য হয়। ঠিক আছে, মেনে চলে যোগ ও গুণের ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে কিন্তু সংযোগ নিয়ম মেনে চলে না। নেক্সট কোশ্চিন বলছে 3 লিটার 600 মিলিলিটার ও 6 লিটারের গসাগু কত? 3 লিটার 600 মিলিলিটার ও 6 লিটারের গসাগু বের করতে বলেছে। তো প্রথমে আমরা এই 3 লিটার 600 মিলিলিটারকে আমরা তোমার মিলিলিটারে প্রকাশ করছি। এবার আমি কিন্তু প্রথম যে স্কুলটা দিয়েছিলাম, প্রথম পেজে তার প্রথম সেটে যে স্কুল, সেখানে কিন্তু এই যে এই তোমার লিটার কিলোগ্রামের যে অঙ্কগুলো একটা ছিল, সেখানে কিন্তু আমি ডিটেলসে বুঝেছি কিভাবে করতে হয়। ঠিক আছে, তো এখানে কি বলেছে 3 লিটার 600 মিলিলিটার, তাহলে আমাকে মিলিলিটার করব। তাহলে মিলিলিটার আসতে গেলে আমরা কি করতে হবে, যে লিটার থেকে মিলিলিটার আসছি, অর্থাৎ গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 3টা ঘর পেরিয়ে আসছে। ঠিক আছে, তো লিটারকে যদি আমরা 1000 দিয়ে গুণ করতে হলে মিলিলিটার পাবো, তাহলে 3 গুণ তো 1000 আর প্লাস 600 মিলিলিটার তো আছেই, প্লাস 600। 3000 প্লাস 600 মানে কি 3600 মিলিলিটার। তাহলে 3 লিটার 600 মিলিলিটার সমান সমান কী পেলাম 3600 মিলিলিটার। এবং 3 লিটার সমান কত মিলিলিটার হবে? 3 লিটার সমান সমান কি, সরি 6 লিটার, 6 লিটার সমান কি 6 গুণিত 1000 মানে কি 6000 মিলিলিটার। এবং 6000 এবং 3600 গসাগু করব। গসাগু করে কত পাচ্ছি দেখো, তো 3600 দিয়ে 6000কে আমরা প্রথমে ভাগ করব। তো ভাগ করে দেখো যাচ্ছে কত দিয়ে, 1 বারে যাচ্ছে। ঠিক আছে, একবার দিয়ে 3600 পাচ্ছি, বিয়োগ করলে পাচ্ছি কত 2400। আবার এই 2400কে আমরা কি করব, এখানকার সংখ্যাটাকে ভাগ করব। ঠিক আছে, 3600 আবার 1 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে প্লাস 2400 বিয়োগ করলে কত পাবো 1200। আবার 1200 দিয়ে কাকে ভাগ করব, 2400কে। তাহলে 2400কে ভাগ করলে কি 24 দিয়ে চলে যায়, 2400 মিলে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অ্যান্সার হয়ে যাবে গসাগু হয়ে যাবে কত তোমার 1200 মিলিলিটার। এবং মিলিলিটারকে যদি আমরা লিটারে প্রকাশ করতে হলে কি 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ করলে আমরা কি 1000 দিয়ে ভাগ যদি করি, যে 1200কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে দশমিক বিন্দুটা, এই দশমিক বিন্দুটা কোথায় আছে, এখানে আছে। তো দশমিক বিন্দু 3 ঘর বাঁ দিকে সরবে, অর্থাৎ 1 2 3, তাহলে কোথায়, এখানে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 1.2 লিটার। নেক্সট 1 দাগ কমপ্লিট। এবার 2 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানাবে। 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে যে 0.405 তার আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তো আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার রুলসটা তোমরা ভালো করে শিখে নাও। কী করতে হবে, যে 0 যে সংখ্যা দেওয়া থাকবে সেটা সমান সমান লিখবো, মাঝখান বরাবর সমান দেবো। ঠিক আছে, মাঝখান বরাবর সমান দেওয়ার পর উপরে বসাবো কিন্তু পুরো সংখ্যাটা, যতগুলো সংখ্যা থাকবে এখানে পুরো সংখ্যাটা বসাবো। এখানে যেহেতু 0 সহ বসাতাম, তো 0 যেহেতু কোনো ভ্যালু নাই তার জন্য 0টা লিখিনি। ঠিক আছে, তাহলে পুরো সংখ্যাটা বসিয়ে দিলাম, কী পেলাম, যে 405 মাইনাস কী করবো বলো তো, যে সংখ্যাটা আবৃত দশমিক সংখ্যা নেই, তাই এখানে শুধুমাত্র 0 আবৃত দশমিক সংখ্যা নেই, তাই -0 করব। ঠিক আছে, বাই, এবার বাই কী করবো বলো তো, যে জয়টা মাথায় আবৃত দশমিক সংখ্যা থাকবে, তয়টা কী নিতে হবে, 9 নিতে হবে। এখানে যেহেতু 3টা সংখ্যার মাথায় আবৃত দশমিক সংখ্যা আছে, তাই 3টা 9 নিলাম। তাহলে কী পেলাম 405/999, 405/999। ঠিক আছে, এবার আমি কাটাকাটি করেছি, দেখো 3 দিয়ে কাটাকাটি করেছি প্রথমে, আমরা প্রত্যেকটাই কিন্তু 3 দিয়ে কাটাকাটি করেছি। তো 3 দিয়ে কাটলে কী পাবো 135, এটাকে কাটলে কত পাবো 333 পাবো। আবার 3 দিয়ে করলে কত পাবো, এটা কাটলে 45 পাবো, এটাকে করলে 111, এটাকে করলে 15, আর এটাকে করলে 37। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার কী বলো তো, অ্যান্সার হবে 15/37। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে সমবিন্দু সরলরেখা বলতে কী বোঝো? সমবিন্দু সরলরেখা বলতে কী বোঝো, চিত্রসহ দেখাও। ঠিক আছে, অ্যান্সার হবে যে একই সমতলে অবস্থিত 3 বা তার বেশি সরলরেখা, একই সমতলে অবস্থিত 3 বা তার বেশি সরলরেখা যদি একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে তাদের সমবিন্দু সরলরেখা বলা হয়। অর্থাৎ 3 বা 3-এর বেশি সরলরেখা কী বলতো, একটা বিন্দুতে মিলিত যদি হয়, তখন তাদেরকে আমরা কী বলবো, সমবিন্দু সরলরেখা বলবো। চিত্রটা হচ্ছে এরকম। ঠিক আছে,
দেখো তিনটা বিন্দু কি বলো তো একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তুমি আরও নিতে পারো, এখানে নিতে পারো, এ বরাবর নিতে পারো, এ বরাবর নিতে পারো। এটা হচ্ছে তোমার সমবিন্দু সরলরেখার চিত্র। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে সরল করো। ঠিক আছে, সরল করতে বলেছে। আর সরল করার আগে তোমার আমি একটু আগে বললাম যে তোমাদের গুণের ক্ষেত্রে কি বলো তো প্লাস প্লাসে কি হয় তোমার প্লাস হয়, প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে, মাইনাস প্লাসে কি হবে মাইনাস হবে, আর মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে। এটা গুণের ক্ষেত্রে। ঠিক আছে, যে প্লাস প্লাসে গুণ করলে প্লাস চিহ্ন হবে, মানে চিহ্নর গুণ, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তো এবার কি করছি যে সরল করার সময় আমরা কী করব, প্রথমে ব্র্যাকেটটা উঠাতে হবে। তো এখানে কিছু নেই, মানে প্লাস আছে, আর এখানেও ভিতরেও প্লাস আছে। তো প্লাসকে প্লাস দিয়ে গুণ করলে কী পাবো প্লাসই, তো প্লাস 12, প্লাস মাইনাস আছে, তো প্লাস মাইনাসে গুণ করলে কী পাবো মাইনাস, তাই মাইনাস 18। আবার প্লাস মাইনাসে কী হবে মাইনাস, মাইনাস 29। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কী পেলাম প্লাস 12 মাইনাস 18 মাইনাস 29। এবার কি করছি দেখো, যে প্রথম দুটো সংখ্যার ক্ষেত্রে নিয়ে করছি, প্রথম দুটো সংখ্যা নিয়ে করছি। প্রথমে কি আছে প্লাস 12 আর আছে মাইনাস 18। এবার দেখো দুরকম চিহ্ন থাকলে কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। যদি দুরকম চিহ্ন থাকে বা প্লাস মাইনাসে কী হয় মাইনাস, অর্থাৎ আমাকে বিয়োগ করতে হবে। কি বললাম বিয়োগ করতে হবে। বিয়োগ সবসময় কি বড় সংখ্যা থেকে করতে হয়। তাহলে 18 থেকে 12 বাদ দিলে কত পাবো, 18 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 6। এবার চিহ্ন কী নেব প্লাস না মাইনাস, যেহেতু আমরা 18 থেকে বাদ দিচ্ছি তাহলে 18-র আগের চিহ্নটা কী আছে মাইনাস আছে, তার জন্য আমরা কী নিতে হবে এখানে মাইনাস নিতে হবে। তাহলে কী পেলাম যে -6 আর -29 থাকলো। এবার দেখো দুটার ক্ষেত্রে কিন্তু মাইনাস আছে, দুটোতে মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয়। তো প্লাস করতে হবে, তো 29 আর 6 যোগ করলে কত 35। আর যেহেতু মাইনাস চিহ্ন আছে তার জন্য এখানে মাইনাস, যদি দুটোই প্লাস থাকতো তাহলে প্লাস চিহ্ন নিতাম। তাহলে অ্যান্সার হয়ে গেলো কী বলতো -35। নেক্সট 4 নম্বর বলেছে যে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। প্রদত্ত তথ্যগুলির সাহায্যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। যে তথ্যগুলো দেওয়া আছে, তো এখানে তোমার হেডিং লিখে দেবে যে পরিসংখ্যা বিভাজন তালিকা। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন তালিকা এখানে লিখে দেবে। হ্যাঁ, তো কীভাবে করছি দেখো, যে সংখ্যা লিখে দিলাম, ট্যালি মার্ক লিখে দিলাম, আর পরিসংখ্যা লিখবে। সংখ্যা, ট্যালি মার্ক আর পরিসংখ্যা। যে সংখ্যাগুলোর মধ্যে দেখবে যে 12 কয়টা আছে, 12 কয়টা আছে 3টা আছে। পরিসংখ্যা মানে হচ্ছে যে 12 সংখ্যাটা কতবার আছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখবে যে 12 সংখ্যাটা, এই যে 12 সংখ্যাটা কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর কোথায় আছে এই জায়গাটা আছে। তার মানে 12 সংখ্যাটা কতবার আছে 3বার আছে, তাই 3বার লিখেছি। আর ট্যালি মার্ক হচ্ছে কি 3 হলে 3টা দাগ হলেই ট্যালি মার্ক। আমি আরেকটু বলে দিচ্ছি যে 1-এর ট্যালি মার্ক হচ্ছে একটা আই, 2-এর ট্যালি মার্ক হচ্ছে 2টা আই, 3-এর ট্যালি মার্ক হচ্ছে 3টা আই, 4-এর ট্যালি মার্ক হচ্ছে 4টা দাগ। ঠিক আছে, এবার এটা তো হয়ে গেল 1 2 3 4। 5টা ট্যালি মার্ক হলে কী করবো, 5টা ট্যালি মার্ক হলে তোমার 4টা দাগ টানবো আর মাঝখান বরাবর একটা দাগ টেনে নেবো। এটা হয়ে গেলো 5টা। ঠিক আছে, তো এখানে যে তোমার 5টার অংশ সংখ্যা নেই তো চাপ নাই। ঠিক আছে, তো আমরা এভাবে কিন্তু বের করব। তাহলে বাকিটি দেখে নাও যে 13 কয়টা আছে, একটা আছে, তার জন্য কী বলো তো ট্যালি মার্ক কী হবে একটাই দাগ। 15 একটা আছে, একটা দাগ। 16 একটা আছে, একটা দাগ। 17 দুটো আছে, তাই দুটো দাগ। 18 তোমার কী আছে, 18 তোমার 3টা আছে, তাই তিনটা আছে, তাই 3টা দাগ নিয়েছি। 21 3টা আছে, তাই 3টা দাগ নিয়েছি। 22 একটা আছে, তাই একটা নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট বলছে সংখ্যারেখার সাহায্যে যোগ করে দেখাও, যে সংখ্যারক্ষের সাহায্যে যোগ করতে বলেছে। ঠিক আছে, তো কিভাবে যোগ করবো সেটা দেখো। যে সংখ্যারেখার সাহায্যে যোগ করতে বলে কী করতে হবে, যে প্রথমে আমরা যোগ +8 আর -7-এর কী বলতো যোগ করে নিচ্ছি, কত পাচ্ছি। ঠিক আছে, তো +8 আর তোমার -7 যোগ করে কী পাচ্ছি +8 আর প্লাস মাইনাসে -7 সমান কী পাচ্ছি +8 -7 মানে কি +1 পেলাম। এবার এটাকে আমরা কী করবো সংখ্যারেখায় বসাবো। তো সংখ্যারেখায় বসার জন্য প্রথমে আমরা কী করব, যে প্রথমে আমরা যে কোনো মাপের একটা কী বলতো যে কোনো মাপের একটা সরলরেখা নেবে, লম্বা বরাবর নিয়ে নেবে। ঠিক আছে, নেওয়ার পরে কি করবে, যে যেহেতু এখানে দেখবে যে আমার কোন দিকটা বেশি আছে, প্লাসের দিকটা বেশি আছে না মাইনাসের দিকটা বেশি আছে। তো যেহেতু আমার এখানে প্লাসের দিকটা বেশি আছে তাহলে আমার প্লাসের দিকটা বেশি কাজে লাগবে, মাইনাসের দিকটা কাজে লাগবে না। ঠিক আছে, তো মাইনাসের দিকটা নেবো না, তাহলে প্লাসের দিকটা একটু বেশি করে নেবো, কত 8-এর থেকে যেন বেশি হয়। তো এখানে প্রথমে এখানে নিলাম 0, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত নিয়েছি। তুমি আরও নিতে পারো -1 -2 -3 -4 ... আরও নিতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে,
এবার যেটা কাজ হচ্ছে আমার, যে এখানে কী আছে, প্রথমে +8 আছে, তাহলে 0 থেকে আমরা +8-এর দিকে আসলাম, 8টা ঘর আসলাম, এখানে লিখে দিব +8, ঠিক আছে। এবার 8টা ঘর যাওয়ার পরে কী করছে আবার -7, মানে আবার বিপরীত দিকে 7টা ঘর ফিরে আসছে, তাহলে এখান থেকে তোমার 7টা ঘর গুণে এই জায়গাটা আছে, এটা পেয়ে গেলাম কী বলতো -7। তাহলে পুরো বাকি যে থাকছে সেটা কি, এটুকুটা বাকি থাকছে, তার মানে কি এটা +1 থাকছে। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো চিত্র, ঠিক আছে, সংখ্যা রেখার সাহায্যে যোগ। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেন আছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে সমরেখ বিন্দু কাকে বলে চিত্রসহ দেখাও। সমরেখ বিন্দু কাকে বলে, সমরেখ বিন্দু কাকে বলে চিত্রসহ দেখাও। যে যদি 3 বা তার বেশি বিন্দু, যদি 3 বা তার বেশি বিন্দু একই সরলরেখায় থাকে তখন তাদের সমরেখ বিন্দু বলে। অর্থাৎ যে 3টা বা তার বেশি বিন্দু যদি একটা সরলরেখার উপরে থাকে, একটা সরলরেখার মধ্যে থাকে, তখন সেই বিন্দুগুলোকে আমরা কি বলবো, সমরেখ বিন্দু বলবো। চিত্রটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে সমরেখ বিন্দু কাকে বলে, যদি 3 বা তার বেশি বিন্দু একই সরলরেখায় থাকে তাহলে তাদের সমরেখ বিন্দু বলে। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রদত্ত চিত্র থেকে 3 জোড়া সমান্তরাল সরলরেখা এবং 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজে লেখো। সমান্তরাল সরলরেখা হচ্ছে কি, যে দুটি সরলরেখা কোনো দিন, দুটি সরলরেখা কোনো মতেই কোনো বিন্দুতে গিয়ে ছেদ হবে না, ঠিক আছে। তার মানে কি, এই যে এই বরাবর চলতে থাকবে, কোনো বিন্দুতে কিন্তু টাচ হবে না, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, সমান্তরাল সরলরেখা বলবো। এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল সরলরেখা বলবো। আর পরস্পর ছেদি মানে যে একটা বিন্দুতে গিয়ে কোথাও মিলিত হবে, ঠিক আছে, তখন পরস্পর ছেদি সরলরেখাংশ। তো এই চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে আমাকে 3 জোড়া সমান্তরাল সরলরেখা আর 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজতে বলেছে। তো প্রথমে লিখেছি 3 জোড়া সমান্তরাল সরলরেখা। 3 জোড়া সমান্তরাল সরলরেখা কী কী লিখতে পারবো, একটা হচ্ছে কি, যে PQ। তো 3 জোড়া সমান্তরাল সরলরেখা হলো, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারবো যে এই যে PQ সমান্তরাল RS লিখতে পারবো, কারণ দেখো যে এই দুটো সরলরেখা কিন্তু কোনো বিন্দুতে গিয়ে মিলিত হবে না, ঠিক আছে। একই রকমভাবে RS UV কোনো বিন্দু মিলিত হবে না, বা PQ UV লিখতে পারবো, ঠিক আছে। তো 3 জোড়া পরস্পর সরলরেখা হলো, সমান্তরাল সরলরেখা হলো PQ সমান্তরাল RS, RS সমান্তরাল UV এবং PQ সমান্তরাল UV, ঠিক আছে। এটা সমান্তরাল সরলরেখা হলো। এবং পরস্পর ছেদি সরলরেখা দেখো যে ছেদ করেছে, কোনো বিন্দুতে গিয়ে ছেদ করেছে দুটো সরলরেখা, যে PQ একটা ধরেছে PQ, আর একটা হচ্ছে GN। GN বলতে কোনটাকে, এটাকে বলছে। তো এখানে দেখো যে PQ আর GNটা দেখো এই জায়গাটায় কিন্তু ছেদ হয়েছে, ঠিক আছে। একই রকমভাবে RS MH, RH RS এটা এবং MH, মানে যে এটা কোথায় এখানে ছেদ হচ্ছে, এখানে ছেদ হচ্ছে। একই রকমভাবে UV MH, ঠিক আছে, এটা হচ্ছে পরস্পর ছেদি সরলরেখা। নেক্সট কোশ্চেন দেখো, এবার নেক্সট কোশ্চেন কী আছে, 3 নম্বর। 2 দাগে কমপ্লিট, তাহলে 1 এবং 2 কমপ্লিট। এবার আমরা আসছি 3 দাগে। 3 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। প্রথম যে কোশ্চেনটা বলেছে যে একটি পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা ও প্রান্তরেখার সংখ্যা কতগুলি। অ্যান্সার হবে, একটা পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা হবে 6টি এবং প্রান্তরেখা হবে কত, 10টি হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে গসাগু ও লসাগু নির্ণয় করতে বলেছে। এখানে যদি কোনো সূত্র, কোনো ফর্মুলা বা কোনো পদ্ধতি উল্লেখ না করে, তাহলে তুমি তোমার মতো করে গসাগু লসাগু বের করতে পারবে, ঠিক আছে। এখানে যেহেতু বলে দিয়েছে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে গসাগু লসাগু বের করতে হবে, তাই কিভাবে করবে সেটা তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে কি করবো আমরা, যে 18কে ভাঙবো, ঠিক আছে। তো 18কে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তো 9 2 18, আবার 9কে 3 দিয়ে যায়, 3 3কে 9 আর করা যায় না, ঠিক আছে। তাহলে 18 সমান পেলাম কত, 2 গুণিত 3 গুণিত 3। নেক্সট 24কে ভাঙলাম, 24কে ভেঙে কী পাচ্ছি দেখো, 24কে 2 দিয়ে যায়, 2 দিয়ে করলে 12 দিয়ে 24, আবার 2 দিয়ে যায়, 6 দিয়ে 24, 6 দিয়ে 12, আবার 2 দিয়ে 3 দিয়ে 6, আর যাচ্ছে না। তাহলে 24 সমান কী পেলাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, ঠিক আছে। 36কে দেখো একই রকমভাবে 36কে ভেঙে পাচ্ছি কী বলো তো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, ঠিক আছে। এবার নির্ণয় গসাগু। গসাগু সমান হবে যে এই 3টার মধ্যে যেটা মেল খাবে সেইগুলোর গুণফলটা হচ্ছে গসাগু।
তো দেখো এখানে 2 মিল খাচ্ছে, এই 2 মিল খাচ্ছে, এই 2 মিল খাচ্ছে, তাহলে এই 3টা 2-এর পরিবর্তে কি একটা 2 নেব, ঠিক আছে। আবার দেখো এখানে একটা 3 মিল খাচ্ছে, এখানে 3 মিল খাচ্ছে, এখানে 3 মিল খাচ্ছে, তাহলে এই 3টা 3-এর পরিবর্তে একটা 3। আর কোনো সংখ্যা কিন্তু মেল খাচ্ছে না, ঠিক আছে। দেখো 3টাতে আর নেই, এখানে 3 আছে, এখানে 3 আছে, ঠিক আছে, কিন্তু এরকম হবে না, 3টাতে কিন্তু হওয়া চাই, 3টাতে হওয়া চাই মেল। তো এখানে শুধুমাত্র 2 এবং 3টে মেল খাচ্ছে, তাহলে 2 এবং 3-এর গুণফলটা হচ্ছে কী বলতো, গসাগু। তাহলে অতএব নির্ণেয় গসাগু কী হবে, অতএব নির্ণেয় গসাগু কী বলতো, 2 গুণিত 3 সমান সমান 6। এবার লসাগুর ক্ষেত্রে কিন্তু উল্টো, লসাগুর ক্ষেত্রে কিন্তু উল্টো। কীরকম উল্টো, যে কটা মেল খাচ্ছে সেটা তো নিতে হবেই, যে কটা মেল খাচ্ছে সে কটা নিতে হবে। তাহলে এখানে এই 2, এই 2 এবং এই 2-এর পরিবর্তে একটা 2, এই 3 তোমার যে এটা 2-এর পরিবর্তে এই 2 এবং এই 2-এর পরিবর্তে একটা 2, এই 3, এই 3 এবং এই 3-এর পরিবর্তে একটা 3। এবার যে কটা মেল খেলো তার পরিবর্তে তো লিখলাম, এবং দুটার সঙ্গে যদি মেল খায় তার পরিবর্তে একটা, এখানে একটা 3 আর এখানে একটা 3, তার পরিবর্তে একটা 3, তোমার এখানে একটা 2, এখানে একটা 2, তার পরিবর্তে কি একটা 2। এবার বাকি যে সংখ্যাগুলো থাকলো, এখানে একটা 2 থেকে গেছে, তো ওটাকেও গুণ আকারে লিখে দেবো। এখানে তোমার আর কিছু নেই, তাহলে এটি যে পেলাম এটির গুণফলটা আমার কী হবে, লসাগু হবে, ঠিক আছে। তার মানে যে কটা মেল খাবে তার পরিবর্তে একটা, আর বাকি যে মেল খাবে না সেগুলো কিন্তু গুণ আকারে বসিয়ে দিলে আমরা লসাগু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এবং লসাগু তাহলে কী হবে, লসাগু হবে তোমার 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2, গুণফল করলে কত হবে, 72 হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে যে রশ্মি ও সরলরেখার মধ্যে 3টি পার্থক্য লেখো, ঠিক আছে। তো 3টা পার্থক্য লিখেছে কি, ফার্স্ট যে রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে, কিন্তু সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। রশ্মিকের প্রতীক হচ্ছে এরকম, সরলরেখার প্রতীক হচ্ছে এরকম। একটি নির্দিষ্ট বিন্দু ও অন্য যে কোনো একটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো রশ্মি, একটি নির্দিষ্ট বিন্দু ও অন্য যে কোনো একটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো রশ্মি, আর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হলো সরলরেখা, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেন আছে দেখো, যে বিয়োগ করো, মানে সলভ করো বললে হবে। বিয়োগ বলতে যে -34 মাইনাস +60 মাইনাস -15, এটা বিয়োগ করতে বলেছে। তো ওটা সেকেন্ড ব্র্যাকেট থাকলো, তো -34 কি -34, এখানেও মাইনাস প্লাসে কী হয় মাইনাস, -60, আর এখানে মাইনাস প্লাসে কী হয়ে যায় +15। তাহলে এবার দেখো দুটোই মাইনাস আছে, তা দুটোই মাইনাস তাহলে কী করতে হবে, যোগ করতে হবে, কিন্তু চিহ্ন কী হবে, মাইনাসই থাকবে। 34 আর 60 যোগ করলে কী পাবো, -94, আর +15 থাকলো। এবার 2 রকম চিহ্ন আছে, 2 রকম চিহ্ন, তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 94 থেকে 15 বাদ দিলে কী হয় 79, আর যেহেতু 94 থেকে বাদ দিয়েছি তার আগের চিহ্ন কি মাইনাস, তাহলে -79। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো প্রথমে যেটা দেওয়া আছে যে 3.205 তার আবৃত দশমিক সংখ্যা, তাহলে এই যে আবৃত দশমিক সংখ্যা দেওয়া আছে এটাকে আমরা কি পরপরেরভাবে লিখতে পারবো, যে 3.205 205 ডট 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 চলে থাকবে। একই রকমভাবে 0.69কে কী লিখতে পারবো, 0.69কে লিখতে পারবো যে 0.69 69 69 ডট 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 মানে কি 69 করে চলে থাকবে। এই যে আবৃত দশমিক সংখ্যা মানে হচ্ছে পরপর চলে থাকবে। একই রকমের 3/44, 3/44কে ভেঙে আমরা কী পাবো, 0.068181, আবার 81, এরকমভাবে চলে থাকবে। তাহলে দশমিকের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 6টা করে সংখ্যা নিয়ে নিয়েছি, সমান আছে। তা এর মধ্যে সবথেকে কোনটা ছোট সেটা বের করতে হবে। এখানে দেখো সবথেকে বড় কোনটা, সবথেকে বড় কিন্তু 3 মানে 3 দশমিক, মানে 3-এর দশমিকের আগের সংখ্যা আছে, তার মানে এটা বড়। তা আমাকে দেখতে হবে যে দশমিক পরে 0 আছে, এটা দেখতে হবে। তো এই দুটোর মধ্যে আবার দেখো দশমিকের পরে এখানে 6 আছে, আর এখানে দশমিক পরে কী আছে 0 আছে। যেহেতু দুটাতে দশমিক সংখ্যা পরে 6 সংখ্যা আছে, তাহলে প্রথম যে সংখ্যাটা ছোট হয়ে গেলে ছোট হয়ে যাবে। তাহলে এখানে যে সবথেকে ছোটো সংখ্যা হয়েছে তোমার নিচেরটা, অর্থাৎ যে 3/44 লেস দেন তারপরে এই সংখ্যাটা, তারপরে সবথেকে বড় হচ্ছে এটা সংখ্যাটা, ঠিক আছে। তারপরে 4 নম্বর, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে হিসাব করো, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু অলরেডি সেট নম্বর 2, অর্থাৎ সেট নম্বর 2 এর অর্থাৎ 2 নম্বর স্কুলের 4-এর 3 নম্বর অঙ্কটা সেম, ঠিক আছে।
2 নম্বর সেটের 2 নম্বর স্কুল অর্থাৎ যে হেয়ার স্কুল যে ছিল সেখানে কিন্তু এই অঙ্কটা অলরেডি আছে, তো সেখানে সেই অঙ্কটা গিয়ে তোমরা করে নিও, ঠিক আছে। বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দ্বিতীয় সেটের লিঙ্কটা তোমরা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। পেজ কত 138 পেজে, ঠিক আছে। সেকেন্ড ভিডিওটা তোমরা দেখে নিও, বা প্লে লিস্টে গিয়ে তোমরা দ্বিতীয় নম্বর ভিডিও দেখবে, সেখানে 4-এর যে 1 নম্বর 4-এর যে 3 নম্বর অঙ্কটা সেটা কিন্তু সেম। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, যে একটি সাইকেলের দোকানের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সাইকেল বিক্রি হিসাব দেওয়া আছে। সেটা কী বলেছে, বার ডায়াগ্রাম বা স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলেছে। স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তো জানুয়ারি মাসে তোমার বিক্রি সাইকেল সংখ্যা হচ্ছে 35, ফেব্রুয়ারিতে 28, মার্চে 25, এপ্রিলে 42, মে 38, জুনে 40টা সাইকেল বিক্রি হয়েছে। তো এটাকে যদি আমরা স্তম্ভ লেখচিত্র আকারে লিখতে যাই তাহলে কীভাবে করবে, তো আগের একটা স্তম্ভ লেখচিত্র সেখানে কিন্তু আমরা উল্টোভাবে করেছিলাম, আজকে এভাবে করি, যেভাবে করতে পারো, ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা মনে হবে। তো এই বরাবর লিখেছি যে বিক্রি হওয়া সাইকেলের সংখ্যা, আর এদিকে তোমার আছে তোমার কি বলো তো, যে মাসের নাম, ঠিক আছে, নিচে লেখা আছে অবশ্য তোমরা দেখতে পাবে, যে নিচে লেখা আছে মাসের নাম লিখে দিবে এভাবে। হ্যাঁ, যে প্রথমে দেখো যে আমরা এই বরাবর 1 ঘর সমান 5 নিলাম, তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 এভাবে নিয়ে নিলাম। এবার দেখো প্রথমে এটা নিলাম, এখানে আমি সংক্ষেপে লিখেছি, তোমরা কিন্তু ফুল বাক্যে লিখবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ঠিক আছে। তো এবার দেখো জানুয়ারি মাসে কটা সাইকেল বিক্রি হয়েছিল তোমার 35টা, তাই 35 পর্যন্ত আমরা স্কেলের সাহায্যে সুন্দর করে এভাবে গোল দাগ দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমার ফেব্রুয়ারি মাসে কটা নিয়েছিল তোমার 28টা মনে হয়, ফেব্রুয়ারি মাসে 28টা, ঠিক। তো 28টা, তো 28 পর্যন্ত যাবে মোটামুটি। এখানে 28 কোথায়, এই যে 25, 30-এর 2 ঘর নিচে, এই বরাবর গিয়ে এইভাবে দাগ টেনে নেমে গোল করে দেবে, ঠিক আছে। একই রকমভাবে প্রত্যেকটা কিন্তু এভাবে পেয়ে যাবে, ঠিক আছে। যে কত নম্বরে আছে সেই পর্যন্ত একটু বিন্দু নিয়ে দাগ দিয়ে করে দেবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে, এবং এই ক্লাসের এই স্কুলের লাস্ট কোশ্চিন, ঠিক আছে। এবং লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে কি আছে, যে কোনো বর্গক্ষেত্রের পরিসীমা 2172 সেমি হলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে। তো বর্গক্ষেত্রের পরিসীমা কি জানি, দেওয়া আছে তোমার 2172, তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যের পরিসীমা হচ্ছে তোমার যে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে পরিসীমা বাই 4, মানে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, এটা ফর্মুলা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2172 সেমি, তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হবে 2172/4, 4 দিয়ে ভাগ করলে বা 4 দিয়ে কাটাকাটি করলে পাবো 543। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।